প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থই আছো। আজকে তোমাদের প্রাণীবিজ্ঞানের হাইড্রার উপর পরবর্তী ক্লাস। গত ক্লাসে আমরা হাইড্রার বহিরাকৃতি এবং অন্তর্গঠন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আজকেও অন্তর্গঠনের একটি বিশেষ কোষ বা বিশেষায়িত কোষের উপর আলোকপাত এবং এই কোষের একটি বিশেষ অঙ্গাণুর উপর আলোচনা করতে হবে, কারণ এগুলোর উপর আমাদের পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন থাকে। তো দেখো, আমরা গত ক্লাসে হাইড্রার অন্তর্গঠন পড়ার সময় নিডোসাইট নামক একটা কোষের কথা বলেছিলাম। দুটো বিশেষ কোষের কথা বলেছিলাম, একটা হলো ইন্টারস্টেশিয়াল কোষ এবং একটা নিডোসাইট কোষ, যেটা অন্তর্গঠনের সেকশন করলে সেখানে এইগুলা কোষগুলো দেখা যায়। তো যাক, এই নিডোসাইট কোষটা কোথায় থাকে, তার কি কি ব্যাপার আছে। তো নিডোসাইট থাকে হাইড্রার পদতল ছাড়া হাইড্রার সম্পূর্ণ দেহের বহিরাবরণে বহিত্বকে পেশি কোষের পাশাপাশি। বিশেষ করে এই কোষগুলো পাওয়া যায় কোর্সিকার বহিরাবরণে, কোর্সিকার ইপিডার্মিসে, কোর্সিকার বহিত্বকের মধ্যে এই কোষগুলা বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই কোষগুলোর আকৃতি কীরকম, দেখতে কীরকম, বা তার ভিতরের কী অবস্থা। তাইলে আমরা নিডোসাইট কোষ কাকে বলে, নিডোসাইট কাকে বলা হয়? হাইড্রার পদতল ছাড়া দেহের বহিত্বকের সর্বত্র, বিশেষ করে কোর্সিকার পেশিকোষের ফাঁকে ফাঁকে ডিম্বাকার, গোলাকার, থলির মতো, কোনো সময় লাটিমের মতো দ্বিস্তর বিশিষ্ট এবং তার নিচের দিকে নিউক্লিয়াস বিশিষ্ট, ভিতরে সুতার মতো পেঁচানো অংশ, এবং দেখবে যে দুই স্তরের মাঝে কিছু পেশিতন্তু থাকে এবং এর এক পাশে লেসুতন্তু থাকে। এইরকম একটা গঠন, সেটাকে বলা হয় নিডোসাইট বা নিডোসাইট কোষ। আমি আবার বলতেছি, নিডোসাইটের অবস্থান হলো হাইড্রার বহিত্বকের কোষগুলোর ফাঁকে ফাঁকে, পেশি কোষের ফাঁকে ফাঁকে। বিশেষ করে পাওয়া যাবে কোথায়? নিমাটোসিসের পেশি কোষে। আমরা যে হাইড্রার মধ্যে যে কোর্সিকার ফাঁকে ফাঁকে, আমরা যে হাইড্রার মধ্যে কোর্সিকার কথা বলছিলাম, তোমাদের যদি মনে না থাকে আবার ডায়াগ্রাম করে হাইড্রার ছবি দেখে দেখো। হাইড্রার হাইপোস্টোমের চারিদিকে সুতার মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কোর্সিকা বা টেন্টাকল বলি। টেন্টাকলের বহিত্বকের কোষের ফাঁকে ফাঁকে। তাহলে হাইড্রার সমস্ত দেহে, বিশেষ করে কোর্সিকার পেশিকোষের ফাঁকে ফাঁকে গোলাকার, এই দেখো আমি একটা রাখছি, গোলাকার হইতে পারে, সেটা ডিম্বাকার হইতে পারে, থলির মতো হইতে পারে, লাটিমের মতো হইতে পারে, এবং তার ভিতরে নিচের দিকে একটা নিউক্লিয়াস থাকে। তারপর এর ভিতরে ঘন সাইটোপ্লাজম থাকে। এরপরে দেখবে যে সাইটোপ্লাজম এবং এই দুটা স্তরের মাঝখানে কতগুলো পেশিতন্তু থাকে। পেশিতন্তুর এক পাশে একটা সুতার মতো পেঁচানো লেসুতন্তু থাকে। এরপর দেখো এই থলির এক পাশে একটা টিকের মতো, একটা আলের মতো অংশ থাকে, যেটাকে বলা হয় নিডোসিল। এবং এই যে যে এর ভিতরে যে নিমাটোসিস থাকে, সেটার উপরে ঢাকনা থাকে, তার ভিতরে পেঁচানো সূত্রক থাকে। এরপরে তার পাশে কিছু ভাব থাকে, ভাব থাকে আলের মতো। এই অংশগুলো যখন আমরা এরকম একটা অংশ যদি দেখি, তখন আমরা সেটাকে বলি নিডোসাইট কোষ, হাইড্রার নিডোসাইট কোষ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অবস্থান বুঝলাম যে নিডোসাইটগুলা হাইড্রার বহিত্বকের বা এপিডার্মিসের কোষের ফাঁকে ফাঁকে, পেশি কোষের ফাঁকে ফাঁকে থাকে। এগুলো দেখতে বিভিন্ন আকার হইতে পারে। তারপরে সেগুলার ভিতরে হিপনোটক্সিন নামক
বিষাক্ত পদার্থে পূর্ণ থাকে। হিপনোটক্সিনটা হলো আমিষ এবং ফেনল দিয়া গঠিত একটা রাসায়নিক দ্রব্য। আমিষ এবং ফেনল দ্বারা গঠিত একটা বিষ বা বিষাক্ত পদার্থ যেটাকে বলা হয় হিপনোটক্সিন। হিপনোটক্সিনটা তার ভিতরে যে থলির মতো অংশ থাকে সেখানে পরিপূর্ণ থাকে। আচ্ছা, তাহলে এইরকম এই অংশটাকে আমরা কি বলি? এই অবস্থাকে, এই কোষটাকে আমরা কি বলি? নিডোসাইট কোষ। আচ্ছা, নিডোসাইট কোষ স্বাভাবিক অবস্থায় দেহের মধ্যে যেভাবে থাকে সেটা আবার যখন নিক্ষিপ্ত হয় বা প্রক্ষিপ্ত হয় তখন সেটার আকার অন্যরকম হয়। যেমন এখানে দেখো এই ছবিটা, এখানে আমরা যে ছবিটা আঁকছি এটা হলো নিডোসাইট কোষের স্বাভাবিক অবস্থা। এর পাশে যে ডায়াগ্রামটা করছি এখানে নিডোসাইটের কোষ থেকে নিমাটোসিস প্রক্ষিপ্ত অবস্থা বা নিক্ষিপ্ত অবস্থা করে আঁকা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আবার দেখো নিডোসাইট কোষের মধ্যে আমরা কি কি অংশ পাই। নিডোসাইট কোষের দেখো আমরা বলছিলাম দুই স্তর। এই যে এখানে দুইটা স্তর, এই বাইরের একটা স্তর, ভিতরের একটা স্তর। এই দুইটা স্তর গঠিত হয় তোমার নিডোসাইট কোষের মধ্যে। এবং তার মধ্যে দেখো এই একটা একটা নিউক্লিয়াস, এক পাশে উপরেও নাই, পাশেও উপরের দুই পাশেও নাই, পাশেও নাই, একবার নিচের দিকে এই নিউক্লিয়াস। এখনো দেখো এই নিউক্লিয়াস। তারপর দেখো এখানে কিছু পেশি, এই যে আমরা এখানে কি কি নাম বলছি, এখানে আবরণ থাকবে, দুটো স্তর থাকবে, তার মধ্যে নিমাটোসিস থাকবে, তার মধ্যে অপারকুলাম, এটা একটা ঢাকনা, অপারকুলাম থাকবে। তারপরে তার মধ্যে একটা ট্রিগারের মধ্যে এই যে এটা কাটার মতো এটাকে বলা হয় নিডোসিল, নিডোসিল থাকে। এরপরে পেশিতন্তু, এই যে এখানে একটা আড়াআড়িভাবে টান দিয়েছি আমি, এগুলো হলো পেশিতন্তু, 7-8টা পেশিতন্তু থাকে। এবং দেখবে যে তার এক পাশে একটা সুতার মতো পেঁচানো লেসুতন্তু থাকে। এই অংশগুলো হলো নিডোসাইটের অংশগুলো। আমি আবার বলছি, নিডোসাইটে কি কি অংশ থাকে? দ্বিস্তরীয় আবরণ থাকে, তার মধ্যে নিমাটোসিস থাকে। নিমাটোসিসটা এখানে স্বাভাবিক অবস্থায় আছে, ভিতরে পেঁচানো অবস্থা। তারপর তার মধ্যে অপারকুলাম থাকে। এই নিমাটোসিসের এই যে এখানে আমরা যে নিমাটোসিসের উপর দিকে একটা ঢাকনার মতো অংশ আছে সেটাকে বলা হয় অপারকুলাম। আচ্ছা, তারপর দেখো এই ক্যাপসুল বা এই যে থলির এক পাশে একটা কাঁটার মতো অংশ আছে, এটাকে বলা হয় নিডোসিল, যেটা ট্রিগারের মতো কাজ করে। আচ্ছা, তারপর দেখো এর মধ্যে এই যে আমরা সাইটোপ্লাজমের মধ্যে যে এটা লম্বা লম্বা কতগুলো আঁশের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় পেশিতন্তু। আর এক পাশে দেখবে যে এটি দেখে একটা পেঁচানো একটা সুতার মতো অংশ আছে, সেটাকে বলা হয় লেসুতন্তু। তাহলে স্বাভাবিক অবস্থা এরকম দেখা যাবে। যখন প্রক্ষিপ্ত হয় তখন এই নিডোসাইট কোষের কি অবস্থা দেখে, দেখো এখানের এই যে যেটাকে আমরা নিমাটোসিস বলেছি, নিমাটোসিসটা এখান থেকে বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি নিডোসাইট কোষের গঠন, নিডোসাইট কোষের অবস্থান এবং নিডোসাইট একে আমরা বিভিন্ন অংশগুলা এখানে স্বাভাবিক অবস্থায় দেখে গেছি, নিক্ষিপ্ত অবস্থায়ও দেখে গেছি। তোমরা খাতা নিয়ে এই ছবিটা আঁকো, একে বিভিন্ন অংশগুলো লেবেলিং করো। লেবেলিং করলে তোমার অর্ধেক বোঝা সহজ হয়ে যাবে। চিত্র আঁকার পর বিভিন্ন অংশ লেবেলিং করলে তোমার অর্ধেক বোঝা সহজ হয়ে যাবে। তাইলে আমরা মোটামুটিভাবে নিডোসাইট কোষের কথা এখানে উল্লেখ করেছি। নিডোসাইট কোষের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো আমরা এখানে লেবেলিং করা আছে, তোমরা অবস্থান বুঝতেছো। আমি যেভাবে এগুলার বর্ণনা করেছি সেইভাবে সংক্ষিপ্ত বর্ণনা তোমরা জেনে নিবে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা বিশেষ তোমাদের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় থাকে যে নিমাটোসিস থেকে হাইড্রার নিমাটোসিসের প্রকারভেদের উপর প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন থাকে। সেই জন্য আমরা নিডোসাইট কোষের একটা বিশেষ অঙ্গাণু যেটার নাম হলো নিমাটোসিস্ট। নিডোসাইট কোষের একটা বিশেষ অঙ্গাণুর নাম হলো নিমাটোসিস্ট। তাহলে নিডোসাইটের একটা অংশ।
নিউরোসাইট তো পুরাটা, আর নিউরোসাইটের একটা বিশেষ অঙ্গাণুর নাম হলো নিমাটোসিস। এখন দেখো নিমাটোসিস কাকে বলে তারও তোমরা একটা সংজ্ঞা দিতে পারো। যেমন নিউরোসাইট কাকে বলে, তোমার নিমাটোসিস কাকে বলে। নিমাটোসিস হলো নিউরোসাইটের একটা অংশ। নিউরোসাইটের ভিতরে এই দেখো, এই নিউরোসাইটের ভিতরে কাইটিন নির্মিত সূত্র বিশিষ্ট এবং হিপনোটক্সিন নামক বিষে পরিপূর্ণ তলিকে নিমাটোসিস বলা হয়। আমরা এখানে এটাকে পুরো একটা কোষ বলছিলাম নিউরোসাইটকে, কিন্তু নিমাটোসিসকে কোষ বলতেছি না। নিমাটোসিসকে বলছে একটা তলি, একটা ক্যাপসুল বা একটা গঠন, যেটার মধ্যে কি কি অংশ আছে আমরা সেটা পরে বলতেছি। তাহলে নিউরোসাইট কাকে বলা হয়, আমরা আগে তো নিউরোসাইট সম্পর্কে জানলাম। এখন নিউরোসাইট হলো নিউরোসাইটের একটা সূক্ষ্ম অঙ্গাণু। সেটা কিরকম, নিউরোসাইটের ভিতরে কাইটিন নির্মিত সূত্র বিশিষ্ট, এই দেখো এখানে সূত্রের পেছানো সূত্র বিশিষ্ট, এবং তার থলিটা ফেনল ও আমিষে গঠিত একটা রাসায়নিক দ্রব্য, যেটাকে হিপনোটক্সিন বলা হয়। হিপনোটক্সিনে পরিপূর্ণ এই থলিটাকে, এই বিষপূর্ণ থলিটাকে বলা হয় নিমাটোসিস্ট। আচ্ছা, তাহলে আমরা নিমাটোসিস্টের অবস্থানও দেখলাম, যে নিমাটোসিস্টের অবস্থান হলো নিউরোসাইটের ভিতরে। এখন একটা নিমাটোসিস্টে কি কি অংশ আছে, এই দেখো নিমাটোসিস্টের কি কি অংশ আছে। যেমন এই যে নিচের দিকে যে একটা থলির মতো, এটাও একটা থলি, এটাও থলি, কিন্তু এটা হচ্ছে একটা ছোট থলি। থলির উপরের দিকে দেখো কি কি অংশ আছে, আমরা এখানেও লিখেছি। এই যে থলির উপরের দিকে একটা এটাকে বাট বলা হয়, যেটা গোড়ার অংশ। থলির উপরের দিকে একটা সুতার গোড়ার অংশটাকে বলা হয় বাট। আচ্ছা, যেটার উপর এটাকে হাতলও বলা হয় বাট। বাটের উপরের দিকে দেখো, এই দেখো কিছু আলের মতো অংশ, এগুলোকে বলা হয় বার্ব। আচ্ছা, বার্বের উপরের দিকে আবার কিছু আঁশের মতো ছোট ছোট থাকে, সেগুলোকে বলা হয় বারবিউল। এর উপরের দিকে যেটা সুতা, এই পেঁচানো সুতাটা, এর উপরের দিকে যেটা সূত্রক বা পেঁচানো সুতা আছে। তাইলে আমরা একটা আদর্শ নিমাটোসিস্টের মধ্যে কি কি অংশ পাই। একটা আদর্শ নিমাটোসিস্টের মধ্যে নিচের দিকে একটা থলি থাকে, যেটা হিপনোটক্সিনে পরিপূর্ণ, এবং তার উপরের দিকে একটা মোটা চৌড়া অংশ থাকে, যেটাকে বাট বলা হয়। আচ্ছা, তারপর এর উপরের ভাষা দেখবে যে কিছু কাটার মতো অংশ, সেগুলোকে বলা হয় বার্ব। এর উপর দিকে, বাহাদুর উপর দিকে আবার কিছু আঁশের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখা যায়, সেগুলোকে বলা হয় বারবিউল। বারবিউলের উপরের দিকে সুতার মতো পেঁচানো, এটাকে সূত্রক বলা হয়। আচ্ছা, এইটা এখানে প্রক্ষিপ্ত বা নিক্ষিপ্ত অবস্থা, আর এই এখানে ভিতরে থাকে, নিউরোসাইটের ভিতরে থাকে সেটা স্বাভাবিক অবস্থা, পেঁচানো অবস্থা। অনিক্ষিপ্ত অবস্থায় এইভাবে থাকে, নিক্ষিপ্ত অবস্থায় এইভাবে থাকে। আমরা এই নামগুলা এখানেও দিয়েছি। এই যে এখানে বলছি বার, এখানে বার বলছি, এখানে এই যে পেঁচানো সুতা বলছি, তারপরে এখানে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা এখানে নাই, ঢাকনাটা খুলে যায়, এক পাশে চলে যায়। যখন সেটা প্রক্ষিপ্ত হয়, ঢাকনাটাই দেখো, ঢাকনাটা ওভারগুলোটা এক পাশে সরে যায়। আচ্ছা, তাহলে আমরা নিমাটোসিস্ট কাকে বলে, নিমাটোসিস্টের গঠন, কি কি অংশ আছে সেগুলো এখানে দেখালাম। এখন নিমাটোসিস্টের প্রকারভেদ, কত প্রকারের নিমাটোসিস্ট আছে। আচ্ছা, নিমাটোসিস্ট সাধারণত তোমরা দেখবে কোনো কোনো বইতে লেখা আছে 3 প্রকার, কোনো কোনো বইতে লেখা আছে 4 প্রকার। 3 প্রকার সেটাও ঠিক, 4 প্রকার সেটাও ঠিক। আমরা দুইটাই কেমনে ঠিক হয়। এখন দেখো, আবার প্রত্যেকটা কি বলে নিমাটোসিস্টের 2টা করে নাম। যেমন দেখো, নিমাটোসিসের প্রকারভেদের মধ্যে আমরা 1 নম্বরে পাই পেনিট্রান্ট, আবার সেটা একটা বিকল্প নাম আছে স্টেনোটিল। তোমাকে 2টা নামেই শিখতে চেষ্টা করতে হবে। তাহলে আমরা বিশেষ করে প্রথমে আগে দেখো 3টা নাম, পেনিট্রান্ট, বলবেন্ট, গ্লুটিনান্ট, এই 3টে নাম আগে শিখো।
আবার বলতেছি, পেনিট্রান্ট, বলবেন্ট, গ্লুটিনান্ট, এই তিন ধরনের নিমাটোসিড হাইড্রাতে পাওয়া যায়। আচ্ছা, এখন একটা নিমাটোসিডের দুইটা করে নাম, যেমন পেনিট্রান্টের আরেকটা বিকল্প বা নাম আছে কি, স্টেনোটিল। তুমি স্টেনোটিলও শিখতে পারো, পেনিট্রান্টও শিখতে পারো, দুইটাই তোমার মেমোরিতে রাখতে হবে। পরীক্ষায় কোনটা চাই, কোন নাম দিয়ে তোমাকে প্রশ্ন করে, সেই জন্য পেনিট্রান্টের বিকল্প নাম স্টেনোটিল, এটাও মনে রাখবে। তারপর দেখো বলবেন্ট, বলবেন্টের আরেকটা বিকল্প নাম আছে ডেসমোনিমি। তাহলে বিশেষ করে পরিচিত হলো আমাদের কাছে বলবেন্ট। ডেসমোনিমিটা খুব কম বলা হয়, কিন্তু এটা বিকল্প নাম বিজ্ঞানীরা করে রাখছে, তোমার প্রয়োজনে যদি তোমার স্মরণ রাখতে হবে। আচ্ছা যাক, আরেকটা হলো কি গ্লুটিনান্ট। গ্লুটিনান্ট নিমাটোসিড আবার দুই প্রকার, যেমন স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট। এই জন্য এখানে এটাকে কোনো কোনো লেখক 4 প্রকার বলেছে, কোনো কোনো লেখক 3 প্রকার বলেছে। আচ্ছা, তাহলে আমার আবার মনে আছে কিনা দেখো, আমরা নিমাটোসিডের প্রকারভেদগুলা, নামগুলা এবং আকার আকৃতিগুলা, গঠনগুলো আমাকে ভালোভাবেই জানতে হবে, কারণ এর উপর প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে। সেই জন্য তোমাদের আগে গঠনটা, ভিতরের ব্যাপারটা, বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিতে হবে। বুঝার পরেই তুমি যে কোনো ধরনের প্রশ্ন করলে আনসার করতে পারবে। তাইলে আমরা নিমাটোসিড কয় প্রকার বললাম? নিমাটোসিড এক নম্বর হলো কি পেনিট্রান্ট বা স্টেনোটিল, তারপরে হলো কি বলবেন্ট বা ডেসমোনিমি, তারপরে আসতেছে কি গ্লুটিনান্ট। গ্লুটিনান্টের মধ্যে দুইটা প্রকারভেদ, একটা হলো স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট আর একটা হলো স্টেরিওলিন গ্লুটিনান্ট। তাহলে আমরা কয়েকবার কথাবার্তা বলার মধ্যে আমরা নিমাটোসিডের প্রকারভেদের নামগুলা কয়েকবার শুনলাম। তোমরা খাতা নিয়ে এগুলো লেখো, কারণ নামগুলো একটু শক্ত শক্ত মনে হবে, তুমি একবার দুইবার লিখলে, উচ্চারণ করলে আবার সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা এই যে পেনিট্রান্ট বা স্টেনোটিল নিমাটোসিসটা কীরকম, আমি এখানে ডায়াগ্রাম করেছি দেখো। এইটা হলো পেনিট্রান্ট নিমাটোসিস্ট, এটা হলো বলবেন্ট নিমাটোসিস্ট, আর এই দুইটা হলো গ্লুটিনান্ট নিমাটোসিস্ট। আচ্ছা, পেনিট্রান্টটা কীরকম? পেনিট্রান্ট নিমাটোসিস্টকে আদর্শ নিমাটোসিস্ট বলা হয়, কারণ আদর্শ নিমাটোসিস্ট যেটা, সেটার মধ্যে আমরা যে একটা নিমাটোসিস্টের যে অংশগুলা থাকে, সব অংশগুলোই থাকে। যেমন কি কি থাকে তার মধ্যে, এই যে নিচের দিকে যে থলি, তার মধ্যে হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিনটা কি জিনিস? এটা আমিষ এবং ফেনল দ্বারা গঠিত একটা রাসায়নিক পদার্থ বা বিষাক্ত পদার্থ, সেটা এই থলিটা পূর্ণ রাখে। এরপর দেখো এই যে থলির উপরের দিকে একটা বাট, সেটাও আছে। বাটের উপরের দিকে যে ভার, আলের মতো বা কাটার মতো ভার, সেটাও আছে। বার্বের উপর দিকে আবার আঁশের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেগুলো বারবিউল, সেটাও আছে। এবং লম্বা সূত্র, পেঁচানো লম্বা সূত্র আছে। এই সবগুলো অংশ যদি কোনো নিমাটোসিস্টে পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় আদর্শ নিমাটোসিস্ট। আদর্শ নিমাটোসিস্ট কোনটা? পেনিট্রান্ট বা স্টেনোটিল। পেনিট্রান্ট বা স্টেনোটিল নিমাটোসিস্টকে আদর্শ নিমাটোসিস্ট বলা হয়। আচ্ছা, তাহলে আমরা আদর্শ নিমাটোসিস্ট বা পেনিট্রান্ট সম্পর্কে জানলাম। এরপরে আসো 2 নম্বরে, যেটা বলবেন্ট বা ডেসমোনিমি নিমাটোসিড কিরকম। দেখো ডেসমোনিমি বা বলবেন্ট নিমাটোসিড, তার যে থলিটা থাকে, এটা ছোট থাকে। থলির উপর দিকে এই যে ভার, এইরকম কিছু অংশ এখানে নাই।
আচ্ছা, তারপর দেখবে যে এটার সূত্রটা একটু মোটা ধরনের হয়, সূত্রটা মোটা এবং খাটো হয়। এখানে এই যে সূত্রকের গোড়াটা মোটা এবং খাটো হয়। এখানে কোনো বারবিউল এবং বাট এগুলো নাই। আচ্ছা, এটা যখন ভিতরে লুকায়িত থাকে বা অনিক্ষিপ্ত থাকে তখন একটা ফেসে সূত্রটা পেঁচানো থাকে। আর যখন সেটা প্রক্ষিপ্ত হয় বা নিক্ষিপ্ত হয় তখন এইটা কর্কের স্ক্রুর মতো অনেকগুলো পেঁচানো দেখা যায়। তখন এই অবস্থা দেখলে সেটাকে আমরা বলবো কি বল বেন্ড নিমাটোসিস্ট বা ডেসমোনিমি নিমাটোসিস্ট। আচ্ছা, এখানে কোনো হিপনোটক্সিন থাকে না, এখানে থাকে আঠালো পদার্থ। আচ্ছা, তাহলে আমরা বল বেন্ড সম্পর্কে জানলাম। বল বেন্ডের পরে আসতেছে কি গ্লুটিনান্ট। গ্লুটিনান্টের মধ্যে দুইটা টাইপ, আমরা আগেও বলেছি। এখানে ডায়াগ্রাম দেখো, এখানেও এটাকে দুইটা টাইপ কেন করেছে দেখো তো। এটার মধ্যে কিছু কাটা আছে দেখো, এখানে থলিটা ওগুলা সে পর্যায়ক্রমে ছোট। এরপর থলির উপরে যে এখানে যে বাটা আছে, ভার্ব আছে, বারবিউল আছে, এরকম কিছু অংশ এখানে নাই। তারপরে এখানে যে কাঁটাটা আছে বা সূত্রটা আছে, সুতাটা আছে, সুতার মধ্যে কিছু আলাল কাঁটা থাকে। আর এইটা দেখো, যেটাকে বলা হয় অ্যাস্টেরিওলিন গ্লুটিনান্ট। অ্যাস্টেরিওলিন গ্লুটিনান্টের মধ্যেও বারবিউল, বাট এই সমস্ত অংশ নাই। এখানকার সুতাটা হয় খাটো, এই জন্য কোন কোন বইতে দেখবে যে কি এটাকে তোমার স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্টকে বড় গ্লুটিনান বলা হয় এবং অ্যাস্টেরোলিন গ্লুটিনানকে ছোট গ্লুটিনান বলা হয়। কারণ অ্যাস্ট্রেপ্টোলিনটার সুতাটা লম্বা হয় এবং তার মধ্যে একটু একটু কাটা কাটা থাকে। আর যেটা অ্যাস্ট্রেপ্টোলিন সেটা সুতাটা ছোট হয়, সেখানে কোনো কাটা থাকে না এবং আকারে দেখতে ছোট, আঁকতে হবে তোমাকে ছোট করে, তাহলে সেটাকে সেজন্য এটাকে ছোট গ্লুটিনান্টও বলা হয়। বড় গ্লুটিনান্ট, ছোট গ্লুটিনান্ট। আবার দেখো কোনো কোনো লেখক বা বিজ্ঞানীরা বলছে যে কি এটাকে বলা হয় অমসৃণ গ্লুটিনান্ট, এটাকে বলা হয় মসৃণ গ্লুটিনান্ট। কারণ কি এটার মধ্যে কাঁটা থাকে, এটার মধ্যে কাঁটা নেই, সেই জন্য এটাকে মসৃণ গ্লুটিনান্ট আর এটাকে অমসৃণ গ্লুটিনান্ট। আবার দেখো এটাকে আমরা বড় গ্লুটিনান্ট, এটাকে ছোট গ্লুটিনান্ট। আচ্ছা, আবার আমরা আমাদের নামকরণ শিখতে হবে কি অ্যাস্ট্রোফটুলিন গ্লুটিনান্ট, অ্যাস্টেরিওলিন গ্লুটিনান্ট। তাহলে যেটা বড় বা অমসৃণ বলতেছি সেটা হলো অ্যাস্ট্রোফটুলিন গ্লুটিনান্ট, আর যেটা ছোট বা মসৃণ বলতেছি সেটা হলো অ্যাস্টেরিওলিন গ্লুটিনান্ট। আচ্ছা, এখন দেখো আমরা কয়েকটা টাইপ, এই যে নিমাটোসিসের যে প্রকারভেদ আমরা জানলাম, এগুলোর নাম সম্পর্কে জানলাম, ডায়াগ্রাম করে তার আকার আকৃতি কিরকম হবে, গঠন কিরকম হবে সেটাও আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এখন আসো এই যে নিমাটোসিসটা কিভাবে নিক্ষিপ্ত হয়, কেন নিক্ষিপ্ত হয়, কি কারণে, কিভাবে হয়। এই নিমাটোসিস নিক্ষিপ্ত হওয়ার সময় কোনো একটা শিকারী বস্তু যদি কোষিকার হাইড্রার কোষিকার পাশে, দেহকোষের পাশে আসে, মনে করো এইখানে যে নিডোসিলটা আছে সেটা তো দেহকোষের পাশে পাহারা দিয়ে অনেকটা থাকে। কোনো খাদ্য বস্তু যদি হাইড্রার কোষিকার পাশে আসে, দেহকোষের পাশে আসে, তখন শিকারী বস্তু বা খাদ্য বস্তু রাসায়নিক ক্রিয়ার ফলে হাইড্রার পেশিকোষগুলা শিথিল হয়ে পড়ে। হাইড্রার কোষিকার আশেপাশের কোষগুলা শিথিল হয়ে পড়ে এবং তার মধ্যে ফানিবেদ্যতা বেড়ে যায়। ফলে প্রচণ্ড বেগে কোষের ভিতরে পানি ঢুকে। পানি যখন কোষের ভিতর ঢুকলো তখন এখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের সৃষ্টি হয়, পানির একটা চাপের সৃষ্টি হয়।
পানির চাপের সৃষ্টি হওয়ার সাথে সাথে এই যে নিডুসিল একটা স্পর্শকাতর অংশ, সেটার সাথে সাথে এটাকে এক পাশে চলে যায় এবং এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ফলে এখানকার যে নিমাটোসিস সেটা প্রবল বেগে বেরিয়ে যায়। প্রবল বেগে যখন বের হয় শিকারী বস্তুকে আক্রমণ করে, শিকারী বস্তুকে ধরে ফেলে। আচ্ছা, এবং এখানে যে হিপনোটক্সিন থাকে, বিশেষ করে পেনিট্রান্ট নিমাটোসিসের মধ্যে যে হিপনোটক্সিন থাকে সেটা বিষাক্ত শিকারী বস্তুকে দিয়ে অবশ করে ফেলে। হিপনোটক্সিন শিকারী বস্তু, খাদ্য বস্তু অথবা শত্রু যেটা হোক সেটার মধ্যে গিয়ে হিপনোটক্সিন তাকে ঢুকানোর ফলে সে খাদ্য বস্তু বা শিকারী বস্তুটা বা সজীব প্রাণীটা নিস্তেজ হয়ে পড়ে, অবশ হয়ে পড়ে এবং তাকে পেঁচিয়ে ফেলে। আচ্ছা, তাহলে আমরা আবার বলতেছি নিমাটোসিস্ট কিভাবে নিক্ষিপ্ত হয়? কোনো খাদ্যবস্তু বা কোনো শত্রু তার আশেপাশে আসলে, অর্থাৎ কোষিকার আশেপাশে আসলে তখন খাদ্যবস্তুর রাসায়নিক ক্রিয়ার ফলে পেশিকোষের বেদ্যতা বেড়ে যায় এবং প্রবল বেগে পানিগুলা কোষের ভিতর ঢুকে। কোষের ভিতর পানি ঢুকার ফলে সেখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, পানির একটা চাপের সৃষ্টি হয়। এই চাপ যখন সৃষ্টি হয় অটোমেটিক্যালি নিউরোসিলটা এক পাশে চলে যায়, ঢাকনা এক পাশে চলে যায়, এই যে অপারকুলামটা এক পাশে চলে যায়, নিউরোসিলটা এক পাশে চলে যায়। নিউরোসিলটা ট্রিগারের মতো কাজ করে, অর্থাৎ সেটা যখন খুলে যায় প্রবল বেগে নিমাটোসিস বেরিয়ে পড়ে। আচ্ছা, ঢাকনা একদিকে সাথে সাথে সরে যায় এবং হিপনোটক্সিন সহ এই সুতাটা শিকারী বস্তু বা খাদ্য বস্তুকে পেঁচাই ফেলে এবং আস্তে 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 তার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের মধ্যে বা তার দেহের ভিতরে নিয়ে আসে। মুখছিদ্র দিয়ে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টানোর ভিতরে, তার খাদ্যার ভিতরে যে একটা বড় গহ্বর থাকে সেটাকে বলা হয় সিলেন্টারন অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। খাদ্য বস্তুকে তার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে নিয়ে আসে। এখন আসো, প্রক্ষিপ্ত হওয়ার পর এই নিমাটোসিস খাদ্যবস্তু সহ হাইড্রার পেটের ভিতর ঢুকে যায় এবং খাদ্যবস্তুর সাথে সেটা হজম হয়ে যায়। এখন নিমাটোসিস দিয়ে একবার ধ্বংস হলো বা নিমাটোসিস দিয়ে একবার ব্যবহৃত হয়ে গেল, এই নিমাটোসিস আবার 48 ঘন্টা পরে ইন্টারস্টিশিয়াল কোষের কার্যকারিতায় আবার তৈরি হয়ে যায়। কারণ আমরা বলছি যে ইন্টারস্টিশিয়াল কোষ এমন একটা কোষ যেটা হাইড্রার কোনো অংশ ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আবার পুনঃ মেরামত করে। এখানেও এই যে নিমাটোসিস যদি একবার ব্যবহৃত হয়ে যায় সেটা কোনো আর নিমাটোসিসের গাত্রের মধ্যে বা নিউরোসাইটের মধ্যে ফিরে আসতে পারে না, সেটা খাদ্যবস্তু সহ হাইড্রার পেটের ভিতরে বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে ঢুকে যায় এবং সেখানে বিভিন্ন এনজাইমের সাথে পরিপাক হয়ে যায়। আচ্ছা, নিমাটোসিস যেটা প্রক্ষিপ্ত হয়ে গেল বা ছিঁড়ে গেল, ব্যবহৃত হয়ে গেল, সেটা আবার 48 ঘন্টা পরে পুনরুদ্ধার হয়, অর্থাৎ 48 ঘন্টা পরে নতুন একটা আবার ওখানে নিউরোসাইট কোষের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে তোমার নিমাটোসিস্টরও সৃষ্টি হয়ে যায়। তাইলে আমরা মোটামুটিভাবে আজকে নিউরোসাইটের গঠন, নিউরোসাইটের স্বাভাবিক অবস্থা, নিউরোসাইটের প্রক্ষিপ্ত বা নিক্ষিপ্ত অবস্থা, একটা নিউরোসাইটের মধ্যে কি কি অংশ আছে এখানে আমরা নাম লিখছি, এখানেও আমরা ডায়াগ্রাম করে দেখাইছি, একটু ব্যাখ্যা বিশ্লেষণও করেছি। তোমরা আবার বই দিকে দেখে আরও একটু মিলিয়ে নাও, ডায়াগ্রাম করে আবার হাতে নাতে মিলিয়ে নাও, দেখবে যে তোমার কতটুকু মনে আছে বা বুঝতে পারতেছো। তাহলে নিউরোসাইট সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। আর একটা বিশেষ করে দেখো, এই নিউরোসাইটকে কোনো সময় নিউরোব্লাস্টও বলা হয়। আচ্ছা, নিউরোব্লাস্ট কাকে বলা হয়? নিউরোসাইটের পরিস্ফুটোন্নত অবস্থাকে নিউরোব্লাস্ট বলা হয় বা নিমাটোব্লাস্ট বলা হয়। এই নিউরোসাইট কোষগুলো আছে বলে এই পর্বের প্রাণীগুলোকে নিডেরিয়া প্রাণীও বলা হয়।
তাহলে নিডোসাইটের পরিস্ফুটুন্নত অবস্থাকে বলা হয় নিডোব্লাস্ট অথবা নিমাটোব্লাস্ট। আচ্ছা যাক, তাহলে আমরা নিডোসাইটের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো এখানে লিখেছি, ডায়াগ্রাম করে সেখানেও অবস্থান দেখাইছি। আমরা নিডোসাইটের একটা মোটামুটি ধারণা আমাদের হয়ে গেছে। আচ্ছা, নিডোসাইটের একটা বিশেষ অঙ্গাণুর নাম হলো নিমাটোসিস্ট, সেটাও আমরা কাকে বলে সেটাও লিখে দিছি বা বলে দিছি। এবং নিমাটোসিস্টের প্রকারভেদ কয় প্রকার আছে সেগুলোর নামও আমরা লিখেছি এবং সেগুলোর ডায়াগ্রাম করেও দেখাইছি। এখন তোমরা কতটুকু মনে আছে বা মনে রাখতে পারতেছো, বা ডায়াগ্রামের সাথে সাথে নিজেরা আবার বইয়ের সাথে মিলে আনো, নিজের মেমোরির সাথে বা নিজের স্মরণের সাথে যেন তোমার মনে থাকে সেভাবে চেষ্টা করো, বারবার অধ্যবসায় করো, দেখবে যে সহজ হয়ে গেছে। প্রথম প্রথম একটু কঠিন কঠিন লাগলেও তুমি যখন একবার ক্লাস করবে, ডায়াগ্রাম করবে, বই দিকে দেখবে বা স্যারের ক্লাস করবে, তখন দেখবে যে এটা সহজ হয়ে গেছে। যদি তোমার এগুলো মোটামুটিভাবে একটা আয়ত্ত হয়ে যায়, তখন তুমি প্রশ্নের দিকে যাবে যে এই চ্যাপ্টার থেকে বা এই যে নিডোসাইট থেকে বা কোষ্ঠিকা থেকে কোন কোন ধরনের প্রশ্ন পড়ে, কিভাবে প্রশ্ন পড়ে, শর্ট প্রশ্ন বলো বা সৃজনশীল প্রশ্ন বলো কিংবা অবজেক্টিভ বলো, কীরকম কীরকম পড়ে। তাহলে আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম। আজকে আমরা এর বাইরে যাব না, কারণ বেশি আরও করতে গেলে তোমাদের ওটা মনে রাখা কঠিন হয়ে যাবে। তো তোমরা নিজেরা এগুলা বই দেখে দেখে আবার একটু আয়ত্ত করো, আমার কথাগুলো সাথে মিলিয়ে রেখে বইয়ের সাথে মিলিয়ে আবার একটু তোমরা নিজে নিজে যেন বুঝতে পারো, সেভাবে সক্রিয় হও। যাক, আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। ভবিষ্যতে আমরা অন্য চ্যাপ্টারে বা খাদ্যার অন্য বিষয়ের উপর আলোকপাত করব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।